তাহলে নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? বিশ্বনাথ সর্দার। বাংলার রবিনহুড বলা হতো তাকে। কাকে? বিশ্বনাথ সর্দারকে বাংলার রবিনহুড বলা হতো। ইংরেজরা বলতেন তাকে কি? বিশে ডাকাত। তাহলে বিশ্বনাথ সর্দারকে বাংলার রবিনহুড বলা হতো, প্লাস ইংরেজরা ইনাকে কি বলে ডাকতো? বিশে ডাকাত। নমস্কার বন্ধুরা, তোমাদের ফুড এসআই পরীক্ষার শুধুমাত্র একটি দিন হাতে রয়েছে, তাই শেষ মুহূর্তে দুর্দান্ত গুরুত্বপূর্ণ কিছু সাজেশন আমরা দেখব। খুব মনোযোগ সহকারে দেখবে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। কি রয়েছে দেখো, বাংলার গভর্নর। বাংলাতে যতজন গভর্নর এসেছিলেন, কখন এসেছিলেন, তাদের সময়ে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে। রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ কত থেকে কত সালে এসেছিল? রবার্ট ক্লাইভ কত সাল পর্যন্ত তিনি বাংলার গভর্নর ছিলেন? 1757 থেকে 1760। তারপর আবার 1765 থেকে 1766 সাল পর্যন্ত তিনি বাংলার গভর্নর ছিলেন। নিজামতি আইন প্রবর্তন করেন। তাহলে কোন গভর্নর নিজামতি আইন প্রবর্তন করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রবার্ট ক্লাইভ। ঠিক আছে। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক রবার্ট ক্লাইভ। কত সালে হয়? 1765 সালে। তাহলে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তককে? রবার্ট ক্লাইভ। সে সময় নবাব ছিলেন নজম উদ্দৌলা। কে ছিলেন? নজম উদ্দৌলা। তাহলে রবার্ট ক্লাইভের সময় নবাব কে ছিলেন বাংলার? অ্যান্সারটি হয়ে যাবে নজম উদ্দৌলা। 1760 থেকে 1765 মীর কাসিমকে বাংলার নবাব নিযুক্ত করেন। তাহলে মীর কাসিমকে বাংলার নবাব নিযুক্ত করেন কে? রবার্ট ক্লাইভ। বক্সারের যুদ্ধ এই সময়ই হয়েছিল, মানে রবার্ট ক্লাইভের সময়ে কিন্তু বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। তাহলে রবার্ট ক্লাইভের সময় কি কি হয়েছিল? নিজামতি আইন হয়েছিল, তারপরে কি বক্সারের যুদ্ধ হয়েছিল, এবং কি দ্বৈত শাসন ব্যবস্থারও কিন্তু কি প্রচলন হয়েছিল। নেক্সট কে রয়েছে? কার্টিয়ার। কত থেকে কত সাল পর্যন্ত ছিল? 1769 থেকে 1772 সাল পর্যন্ত ছিল। 76 মন্বন্তর তার আমলেই ঘটে। কত সালে হয়েছিল? 1770 সালে। আনন্দমঠ উপন্যাসে এই দুর্ভিক্ষের বর্ণনা আছে। এই 76 মন্বন্তর সম্পর্কে কোথায় আছে? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে। ঠিক আছে। নেক্সট কে? নেক্সট রয়েছে ওয়ারেন হেস্টিংস। কত থেকে কত? 1772 থেকে 1785 সাল পর্যন্ত তিনি বাংলার গভর্নর ছিলেন, এবং তিনি বাংলার শেষ গভর্নর ছিলেন। তাহলে কে বাংলার শেষ গভর্নর ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 অনুসারে গভর্নর অফ বেঙ্গল থেকে নাম বদল করা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ওয়ারেন হেস্টিংস হলেন প্রথম বাংলার গভর্নর জেনারেল। ওয়ারেন হেস্টিংস হলেন কি? প্রথম বাংলার গভর্নর জেনারেল। ওয়ারেন হেস্টিংস তিনি প্রথম ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলেন। ওয়ারেন হেস্টিংস প্রথম কি ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলেন। এর উদ্দেশ্য কি? রাজস্ব বোর্ড গঠন করেন। এই উদ্দেশ্যে তিনি কি করেন? রাজস্ব বোর্ড গঠন করেন। তিনি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেন 1772 সালে। তিনি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেন কত সালে? 1772 সালে। দস্তক প্রথা বাতিল করেন 1773 সালে। তাহলে দস্তক প্রথা কে বাতিল করেন? ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1773 সালে। কারণ দ্বৈত শাসন ব্যবস্থার কুফলে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয় 1770 সালে। বাংলায় 1176 সাল, যা ইতিহাসে 76 মন্বন্তর নামে পরিচিত ছিল। ঠিক আছে। কি নামে পরিচিত ছিল? 76 মন্বন্তর নামে, মানে ইংরেজিতে 1770 আর বাংলায় ছিল কত? 1176, যা ইতিহাসে কি নামে পরিচিত? 76 মন্বন্তর নামে পরিচিত। 1772 সালে নবাবের হাত থেকে প্রকৃত শাসনভার ওয়ারেন হেস্টিংস তুলে নেন। 1772 সালে দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করেন। তাহলে দেওয়ানি ও ফৌজদারি আদালত কে প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1772 সালে। ওয়ারেন হেস্টিংসের সময় সুপ্রিম কোর্ট, ইম্পেরিয়াল কোড চালু হয়। সুপ্রিম কোর্ট, যেটা কি ইম্পেরিয়াল কোড, চালু হয় 1774 সালে। কত সালে? 1774 সালে। এবং প্রথম প্রধান বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের কে? স্যার ইলিজা ইম্পে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার ইলিজা ইম্পে। পুলিশি ব্যবস্থা জোরদার করেন ওয়ারেন হেস্টিংস, এবং এটা কি প্রথম প্রচলন করেন। পুলিশ ব্যবস্থা কি জোরদার করেন কে? ওয়ারেন হেস্টিংস। কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1781 সালে। তাহলে কলকাতায় মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস। স্যার উইলিয়াম জোন্স 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তাহলে স্যার উইলিয়াম জোন্স 1784 সালে কি করেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে। চার্লস উইলকিন্স গীতার ইংরেজি অনুবাদ করেন। খুবই ইম্পর্টেন্ট। কে গীতার ইংরেজি অনুবাদ করেন? অ্যান্সারটি হয়ে যাবে চার্লস উইলকিন্স। এই ইংরেজি গীতার সূচনা লেখেন স্যার উইলিয়াম জোন্স। কে লেখেন? স্যার উইলিয়াম জোন্স। পাঠশালা বন্দোবস্ত খুবই ইম্পর্টেন্ট।
কে প্রচলন করেন? ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1772 সালে। পাঁচশালা বন্দোবস্ত। একশালা বন্দোবস্ত কত সালে? 1777 সালে। এটিও কে প্রচলন করেন? হেস্টিংসের আমলেই হয় এবং হেস্টিংস এটি কী করেন? প্রচলন করেন। নেক্সট কে রয়েছে? লর্ড কর্নওয়ালিস। কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? 1786 থেকে 1793 খ্রিস্টাব্দ পর্যন্ত। 10 শালা বন্দোবস্ত প্রবর্তন করেন 1790 খ্রিস্টাব্দে। তাহলে লর্ড কর্নওয়ালিস 10 শালা বন্দোবস্ত প্রবর্তন করেন কত সালে? 1790 খ্রিস্টাব্দে। তাহলে 10 শালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি ব্যবস্থা প্রবর্তন করেন 1793 খ্রিস্টাব্দে। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে। সূর্যাস্ত আইন বা কি সানসেট ল প্রচলন করেন। তাহলে লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইনও কিন্তু কি প্রচলন করেন। পুলিশি ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন 1791 খ্রিস্টাব্দে। তাহলে পুলিশি ব্যবস্থার আমূল সংস্কার সাধন হয় কার আমলে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লর্ড কর্নওয়ালিসের আমলে। ভারতীয় ইতিহাসে তিনি সংস্কারক রূপে বিশেষ পরিচিত। ভারতীয় ইতিহাসে তিনি সংস্কারক রূপে পরিচিত। তাহলে কোন লর্ড বা কোন গভর্নর জেনারেল সংস্কারক রূপে পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ভারতীয় সিভিল সার্ভিসের ভিত্তি প্রতিষ্ঠা করেন। ভারতীয় সিভিল সার্ভিসের ভিত্তি কে প্রতিষ্ঠা করেন? লর্ড কর্নওয়ালিস। এর জন্য তাকে ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয়। কাকে ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, তার সঙ্গে বলছি তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ফুড এসআই পরীক্ষার কিন্তু এক্সাম ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গিয়েছে। আগামী 16 এবং 17 মার্চ কিন্তু পরীক্ষা হতে চলেছে। তো এই শেষ মুহূর্তে তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য সাজেশন নিতে চাও, যেখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের একেবারে কমন সহ কিন্তু সাজেশন কিন্তু আমরা নিয়ে এসেছি। তো সাজেশন পেতে কিন্তু অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। তার সঙ্গে বলছি আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেখানে কিন্তু কেপিএসআই পরীক্ষা সম্প্রতি, সেই কেপিএসআই পরীক্ষায় কিন্তু 95% কিন্তু হুবহু কমন এসেছে। তো এইবারের ফুড এসআই পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে, ভীষণই কিন্তু সাজেশনটা কিন্তু ভীষণই কাজে লাগবে। তো অতি অবশ্যই কিন্তু তোমরা এই সাজেশনটা কিন্তু নিয়ে নিবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করবে। কর্নওয়ালিস 4টি প্রাদেশিক ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠা করেন। কর্নওয়ালিস 4টি প্রাদেশিক কি আদালত? ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠা করেন। টিপু সুলতানের সাথে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষর করেন 1792 সালে। তাহলে টিপু সুলতানের সাথে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষর করেন কে? লর্ড কর্নওয়ালিস। এবং এটি কত সালে হয়েছিল? 1792 সালে। ঠিক আছে। শাসন ও বিচারবিধি সংক্রান্ত লর্ড কর্নওয়ালিস এর সংকলন কর্নওয়ালিস কোড নামে পরিচিত। তাহলে কর্নওয়ালিস কোড কি? শাসন ও বিচারবিধি সংক্রান্ত লর্ড কর্নওয়ালিসের সংকলনকে কি বলা হয়? কর্নওয়ালিস কোড। 1792 সালে জোনাথন ডানকান বেনারসের সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। তাহলে বেনারসের সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? জোনাথন ডানকার। এবং কত সালে? 1792 সালে। স্যার জন শোর কত থেকে কত পর্যন্ত? 1793 থেকে 1798 পর্যন্ত ছিল। 1795 খ্রিস্টাব্দে মারাঠা ও নিজামের মধ্যে খর্দ যুদ্ধ হয়। ব্যাটেল খর্দ, যেটা আমি পরিচিত কি যুদ্ধ? খর্দ যুদ্ধ। এবং নিজাম পরাজিত হন। তাহলে খর্দ যুদ্ধ কার আমলে হয়েছিল? স্যার জন শোরের আমলে। কত সালে হয়েছিল? 1795 খ্রিস্টাব্দে। এবং এই যুদ্ধে কে পরাজিত হন? এই যুদ্ধে নিজাম পরাজিত হন। লর্ড ওয়েলেসলি 1798 থেকে 1805 পর্যন্ত ছিল তিনি। অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন। খুবই ইম্পর্টেন্ট। অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন? অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু কি? লর্ড ওয়েলেসলি। কত সালে? 1798 সালে। ঠিক আছে। নিজেকে বেঙ্গল টাইগার বলে অভিহিত করতেন। তাহলে কোন গভর্নর নিজেকে বেঙ্গল টাইগার বলে অভিহিত করতেন? অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু কি? লর্ড ওয়েলেসলি। তিনি মাদ্রাস প্রেসিডেন্সি তৈরি করেন। তাহলে লর্ড ওয়েলেসলি কি মাদ্রাস প্রেসিডেন্সি তৈরি করেন? তাহলে পরীক্ষা প্রশ্ন আসতেই পারে যে মাদ্রাস প্রেসিডেন্সি কে তৈরি করেন? তখন অ্যান্সারটি কি হয়ে যাবে? লর্ড ওয়েলেসলি। ভারতে রাজন্য বর্গের মধ্যে হায়দ্রাবাদের নিজামই সর্বপ্রথম এই নীতি গ্রহণ করেন। কোন নীতি? অধীনতামূলক মিত্রতা নীতি। কত সালে? 1798 সালে। তাহলে কে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? অ্যান্সারটি হয়ে যাবে হায়দ্রাবাদের নিজাম। এরপর সুরাট কত সালে? 1799 সালে। তাঞ্জোর 1800 সালে। কর্ণাটক 1809 সালে। অযোধ্যা 1801 সালে। রাজ্যকে কি ওয়েলেসলি
কোম্পানির শাসনাধীনে আনেন। কি কোম্পানির শাসনাধীনে আনেন বা নিজামের পরে এই রাজ্যগুলো কি করেন, অধীনতামূলক মিত্রতা নীতি কি করেন, গ্রহণ করেন। ফোর্ট উইলিয়াম কলেজ তার আমলেই তৈরি হয়, কত সালে, 1800 সালে। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ কার আমলে তৈরি হয়, অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লর্ড ওয়েলেসলির আমলে। লর্ড কর্নওয়ালিস 1805 সালে দ্বিতীয়বার ভারতে আসেন। তাহলে লর্ড কর্নওয়ালিস দ্বিতীয়বার ভারতে আসেন কত সালে, 1805 সালে। কলকাতা রাজভবন 1803 সালে নির্মিত হয়। কলকাতা রাজভবন কত সালে নির্মিত হয়, 1803 সালে। নেক্সট কে রয়েছে, লর্ড মিন্টো, কত থেকে কত, 1807 থেকে 1813 সাল পর্যন্ত। রঞ্জিত সিংয়ের সাথে অমৃতসরের সন্ধি কত সালে হয়, 1809 সালে। ও চার্টার অ্যাক্ট অফ 1813 সালে চালু হয়। তাহলে রঞ্জিত সিংয়ের সঙ্গে অমৃতসরের সন্ধি কত সালে হয়, 1809 সালে। লর্ড হেস্টিংস কত সাল থেকে কত, 1813 থেকে 1823 সাল পর্যন্ত ছিল। পিন্ডারি দস্যুদের দমন করেন কে, লর্ড হেস্টিংস পিন্ডারি দস্যুদের দমন করেন কত সালে, 1817 সালে। স্যার টমাস মনরোর উদ্যোগে দক্ষিণ ভারতে ভূমি রাজস্ব সংক্রান্ত রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় কত সালে, 1820 সালে। তাহলে কার উদ্যোগে দক্ষিণ ভারতে রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়, স্যার টমাস মনরোর উদ্যোগে। উত্তর ভারতে প্রবর্তিত হয় মহলওয়ারি ব্যবস্থা 1822 সালে। দক্ষিণ ভারতে হয় রায়তওয়ারি ব্যবস্থা আর উত্তর ভারতে কি হয়, মহলওয়ারি ব্যবস্থা। জমিদার প্রথা অনুসারে, কোন প্রথার অনুসারে, জমিদার প্রথার অনুসারে। পাঞ্জাবে ভাইয়াচারি ব্যবস্থা প্রবর্তিত ছিল, খুবই ইম্পর্টেন্ট। পাঞ্জাবে ভাইয়াচারি ব্যবস্থা প্রবর্তিত ছিল কার সময়, লর্ড হেস্টিংসের সময়। ভারতে প্যারামাউন্টারি বা সর্বপ্রধানত্ব নীতি চালু হয়, তার সময়ে ভারতে প্যারামাউন্টারি বা সর্বপ্রধানত্ব নীতি কি হয়, চালু হয়। লর্ড আমহার্স্ট কত সাল থেকে কত, 1823 থেকে 1828 সাল পর্যন্ত। 1824 সালে লর্ড আমহার্স্ট ব্রহ্মদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ব্রহ্মদেশ যার বর্তমান নাম কি, মায়ানমার। তাহলে ব্রহ্মদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কত সালে, 1824 সালে। ব্রহ্মরাজ ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষর করেন ইংরেজদের সাথে। ব্রহ্মরাজ ইয়ান্দাবুর সন্ধি কত সালে স্বাক্ষর করেন, 1826 সালে। কার সঙ্গে, ইংরেজদের সঙ্গে। 1824 সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় কলকাতাতে। তাহলে কবে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়, 1824 সালে। কোথায় হয়, কলকাতাতে। কার সময়ে হয়, লর্ড আমহার্স্টের সময়ে। ভারতের গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং কত থেকে কত, 1828 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত। মেকেলের সুপারিশ 1835 অনুযায়ী ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি হিসেবে ঘোষণা করা হয়। মেকেলের সুপারিশ অনুযায়ী ইংরেজি শিক্ষাকে কি সরকারি নীতি হিসেবে ঘোষণা করা হয়। তার আগে ফার্সি ছিল সরকারি ভাষা। তাহলে ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি ঘোষণা করার আগে সরকারি ভাষা কি ছিল, অ্যান্সারটি হয়ে যাবে ফার্সি ভাষা। উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা 1829 সালে শিশুভ্রূণ হত্যা বন্ধ করেন। তাহলে উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা ও কি শিশুভ্রূণ হত্যা বন্ধ করেন। কত সালে সতীদাহ প্রথা বন্ধ করেন, 1829 সালে। তিনি নরবলিও বন্ধ করেন। তাহলে কোন গভর্নর জেনারেল নরবলি বন্ধ করেন, অ্যান্সারটি হয়ে যাবে উইলিয়াম বেন্টিং। ঠিক আছে। বাংলার শেষ ও ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং। তাহলে বাংলার শেষ ও ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কি, উইলিয়াম বেন্টিং। 1835 সালে উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ, মুম্বাই এলফিনস্টোন ইনস্টিটিউশন, কলকাতার পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করে। তাহলে 1835 সালে উইলিয়াম বেন্টিং কলকাতায় কী কী প্রতিষ্ঠা করেন, মেডিকেল কলেজ, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ, মুম্বাই এলফিনস্টোন ইনস্টিটিউশন এবং কলকাতার পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে। 1833 সালে চার্টার অ্যাক্ট পাস হয় এবং প্রথম ভারতের গভর্নর জেনারেল হিসেবে লর্ড বেন্টিংকে নিযুক্ত করা হয়। তাহলে কোন অ্যাক্টের মাধ্যমে লর্ড বেন্টিংকে ভারতের গভর্নর জেনারেল করা হয়, অ্যান্সারটি হয়ে যাবে 1833 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে। নেক্সট কে রয়েছে, স্যার চার্লস মেটকাফ কত থেকে কত, 1835 থেকে 1836 সাল পর্যন্ত। 1809 সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হওয়ার সময় তৎকালীন গভর্নর লর্ড মিন্টোর প্রতিনিধি ছিলেন কে, এই স্যার চার্লস মেটকাফ। ঠিক আছে। লর্ড অকল্যান্ড কত থেকে কত, 1835 থেকে 1842 সাল পর্যন্ত। অকল্যান্ডের আমলে ইংরেজরা আফগানিস্তান আক্রমণ করে কত সালে, 1839 সালে। তাহলে কার আমলে ইংরেজরা আফগানিস্তান আক্রমণ করে, অ্যান্সারটি হয়ে যাবে লর্ড অকল্যান্ডের আমলে।
নেক্সট লর্ড এলেনবরো। লর্ড এলেনবরোর কত থেকে কত ছিল? 1842 থেকে 1844 সাল পর্যন্ত ছিল। এলেনবরোর আমলে সিন্ধু প্রদেশ ইংরেজ অধীনে আসে। তাহলে কার আমলে সিন্ধু প্রদেশ ইংরেজদের অধীনে আসে? অ্যান্সারটি হয়ে যাবে লর্ড এলেনবরো। এবং কত সালে? 1843 সালে। নেক্সট স্যার হেনরি হার্ডিঞ্জ কত থেকে কত? 1844 থেকে 1848 সাল পর্যন্ত। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ শুরু হয় কত? 1845 থেকে 1846 এর মধ্যে। সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জ্ঞানকে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেন 1844 খ্রিস্টাব্দে। তাহলে সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জ্ঞানকে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেন কে? স্যার হেনরি হার্ডিঞ্জ। নেক্সট কে রয়েছে? লর্ড ডালহৌসি কত থেকে কত? 1848 থেকে 1856 সাল পর্যন্ত। নেক্সট কে রয়েছে? লর্ড ডালহৌসি কত থেকে কত? 1848 থেকে 1856 সাল পর্যন্ত ছিল। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন কে? লর্ড ডালহৌসি। খুবই ইম্পর্টেন্ট। কত সালে? 1848 সালে। তাহলে কে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন? অ্যান্সারটি হয়ে যাবে লর্ড ডালহৌসি। সত্যবিলোপ নীতি অনুসারে সাতারা প্রথম ইংরেজ সাম্রাজ্যভুক্ত হয়। তাহলে সত্যবিলোপ নীতি অনুসারে কোন রাজ্য প্রথম ইংরেজদের সাম্রাজ্যভুক্ত হয়? অ্যান্সারটি হয়ে যাবে সাতারা। ডাক ব্যবস্থার প্রবর্তন করেন কে? লর্ড ডালহৌসি। যা কি পোস্ট অফিস অ্যাক্ট, যেটা কত সালে জারি করা হয়েছিল? এটি 1854 সালে প্রথমবার জারি করা হয়েছিল। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ডাক ব্যবস্থার প্রবর্তন কে করেন, অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লর্ড ডালহৌসি। গ্রীষ্মকালীন রাজধানী সিমলাতে স্থাপন করেন। গ্রীষ্মকালীন যে রাজধানী মানে ইংরেজদের রাজধানী সেটা কোথায় স্থাপন করেন? সিমলাতে। কে? লর্ড ডালহৌসি। তিনি রেলপথ নির্মাণের পথিকৃৎ বা ভারতীয় রেলপথের জনক। তাহলে কাকে রেলপথের জনক বলা হয়? কি হবে অ্যান্সারটি? লর্ড ডালহৌসি। খুবই ইম্পর্টেন্ট। 1853 সালে 16 এপ্রিল বোম্বে থেকে থানে পর্যন্ত রেলপথ স্থাপিত হয়। কোথা থেকে কোথা পর্যন্ত? বোম্বে থেকে থানে পর্যন্ত। ঠিক আছে। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট চালু করেন। তাহলে কে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট চালু করেন? অ্যান্সারটি হয়ে যাবে লর্ড ডালহৌসি। 1854 সালে উডের ডেসপ্যাচ পাস হয়, শিক্ষা বিষয়ক একটি আইন। কত সালে পাস হয়? 1854 সালে। কে পাস করেন? লর্ড ডালহৌসি। 1853 সালে আগ্রা থেকে কলকাতা পর্যন্ত টেলিগ্রাফ চালু হয়। তাহলে টেলিগ্রাফ চালু হয় কবে? 1853 সালে। কোথা থেকে কোথা পর্যন্ত? আগ্রা থেকে কলকাতা পর্যন্ত। টেলিগ্রাফ লাইনের জনকও বলা হয় তাকে। কাকে? লর্ড ডালহৌসিকে। দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ কত সালে হয়? 1848 থেকে 1849। পাঞ্জাব 1849-এ দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধের মাধ্যমে নিম্ন ব্রহ্মদেশ 1852 সালে ইংরেজে কি করেন? সাম্রাজ্যভুক্ত করেন। কত সালে ব্রহ্মদেশকে ইংরেজ সাম্রাজ্যভুক্ত করেন? 1852 সালে। কুশাসনের অজুহাতে 1856 সালে অযোধ্যা দখল করেন। তাহলে কুশাসনের অজুহাতে কত সালে অযোধ্যা দখল করেন? 1856 সালে। কে? লর্ড ডালহৌসি। 1853 সালে সিভিল সার্ভিসের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করেন। কে? লর্ড ডালহৌসি। ঠিক আছে। ইনাম কমিশন গঠন করেন ডালহৌসি। তাহলে কে ইনাম কমিশন গঠন করেন? অ্যান্সারটি হয়ে যাবে লর্ড ডালহৌসি। ডালহৌসিকে আধুনিক পাঞ্জাবের জনক ও আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে কাকে পাঞ্জাবের জনক বলা হয়, অর্থাৎ আধুনিক পাঞ্জাবের জনক বলা হয় কাকে? অ্যান্সারটি হয়ে যাবে লর্ড ডালহৌসি। বা আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? এটিরও অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড ডালহৌসি। নেক্সট কে রয়েছে? লর্ড ক্যানিং। কত থেকে কত? 1856 থেকে 1862 সাল পর্যন্ত। সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কার আমলে? লর্ড ক্যানিংয়ের আমলে। কোন বিদ্রোহ? সিপাহী বিদ্রোহ। লর্ড ক্যানিং হলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। তাহলে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে লর্ড ক্যানিং। কত থেকে কত? 1856 থেকে 1868 সাল পর্যন্ত। লর্ড ক্যানিং হলেন প্রথম ভাইসরয়। কত থেকে কত? 1858 থেকে 1862 সাল পর্যন্ত। লর্ড ক্যানিংয়ের সময় বিধবা বিবাহ আইন পাশ হয়। তাহলে কার সময়ে বিধবা বিবাহ আইন পাশ হয়? কোন গভর্নর জেনারেল আমলে? অ্যান্সারটি হয়ে যাবে লর্ড ক্যানিংয়ের আমলে। কত সালে পাশ হয়? 1856 সালে। বিধবা বিবাহ বিলটি যদিও লর্ড ডালহৌসির আমলে ওঠে, লর্ড ক্যানিং এর স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। লর্ড ক্যানিংয়ের স্বাক্ষরের পর তা কিসে পরিণত হয়? আইনে পরিণত হয়। ঠিক আছে। অধীনতামূলক মিত্রতা নীতি
লর্ড ওয়েলেসলি 1798 সালে এই সাম্রাজ্যবাদী নীতি প্রবর্তন করেন। সর্বপ্রথম হায়দ্রাবাদের নিজাম 1798 খ্রিস্টাব্দে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। উত্তর পূর্ব সীমান্তে সুরক্ষিত করার জন্য অযোধ্যা 1801 খ্রিস্টাব্দে কে বলপূর্বক এই চুক্তি স্বাক্ষরে বাধ্য করা হয়। কাকে? অযোধ্যা রাজ্যকে বলপূর্বকভাবে এই চুক্তিতে কি করা হয়? বাধ্য করা হয়। 1802 খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও বেসিনের সন্ধির মাধ্যমে এই চুক্তিতে স্বাক্ষর করেন। তাহলে পেশোয়া দ্বিতীয় বাজিরাও কোন সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রনীতি গ্রহণ করেন? অ্যান্সারটি হচ্ছে বেসিনের সন্ধির মাধ্যমে। কত সালে? 1802 খ্রিস্টাব্দে। নেক্সট, সত্যবিলোপ নীতি। এই নীতি লর্ড ডালহৌসি কঠোরভাবে প্রয়োগ করেন বা সত্যবিলোপ নীতিকে প্রতিষ্ঠা করেন। অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লর্ড ডালহৌসি। এই নীতি প্রয়োগ করে তিনি নিম্নলিখিত রাজ্যগুলি দখল করেন। মানে সত্যবিলোপ নীতি প্রয়োগ করে কোন কোন রাজ্যগুলি দখল করেন? কি আছে দেখো, সাতারা কত সালে? 1848 সালে। সম্বলপুর 1849 সালে। জয়েতপুর 1849 সালে। ভগৎ 1850 সালে। উদয়পুর 1852 সালে। ঝাঁসি 1853 সালে। নাগপুর 1854 সালে। এই সমস্ত রাজ্যগুলি তিনি সত্যবিলোপ নীতি প্রয়োগ করে কি করেন? দখল করেন। কুশাসনের অজুহাতে তিনি অযোধ্যা 1856 সালে রাজ্যটি দখল করেন। নবাব ওয়াজিদ আলী শাহকে কলকাতায় নির্বাসিত করা হয়। তাহলে 1856 সালে অযোধ্যা দখল করে নবাব ওয়াজিদ আলী শাহকে কলকাতায় নির্বাসিত করা হয়। কোন জায়গায়? খিদিরপুরে। ঠিক আছে। ইনি ইঙ্গো শিখ যুদ্ধের মাধ্যমে পাঞ্জাব 1849 সালে দখল করেন। তাহলে লর্ড ডালহৌসি কোন যুদ্ধের মাধ্যমে পাঞ্জাব দখল করেন? ইঙ্গো শিখ যুদ্ধের মাধ্যমে। কত সালে? 1849 সালে। ওয়ারেন হেস্টিংস কলকাতায় মাদ্রাসা স্থাপন করেন 1781 সালে। তাহলে ওয়ারেন হেস্টিংস কত সালে কলকাতায় মাদ্রাসা স্থাপন করেন? 1781 সালে। উইলিয়াম জোন্স 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তাহলে কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। কত সালে? 1784 সালে। বারাণসীর সংস্কৃত কলেজ জোনথান ডানকান 1792 সালে প্রতিষ্ঠা করেন। তাহলে বারাণসীর সংস্কৃত কলেজ জোনাথান ডানকান 1792 সালে প্রতিষ্ঠা করেন। ম্যাঙ্গালোর সন্ধি কত সালে হয়? 1784 সালে। তাহলে কত সালে ম্যাঙ্গালোর সন্ধি হয়? 1784 সালে। উডস ডিসপ্যাচ চার্লস উড কত সাল? 1854 সালের 19 জুলাই একটি শিক্ষা বিষয়ক কি আইন পাশ হয়। কলকাতা স্কুল বুক সোসাইটি কত সালে? 1817 সালে। কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। তাহলে কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। কত সালে? 1817 সালে। হেয়ার স্কুল 1817 সালে। কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। তাহলে হেয়ার স্কুলও কিন্তু কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। কত সালে? 1817 সালে। কলকাতা স্কুল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1818 সালে। কলকাতার সংস্কৃত কলেজ লর্ড আমহার্স্ট 1824 সালে প্রতিষ্ঠা করেন। তাহলে কলকাতার সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? লর্ড আমহার্স্ট। কত সালে? 1824 সালে। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1830 সালে। পরবর্তীকালে এটি স্কটিশ চার্চ কলেজে পরিণত হয় 1835 সালে। তাহলে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের পরবর্তীকালে কোন কলেজে পরিণত হয়? স্কটিশ চার্চ কলেজে পরিণত হয়। কত সালে? 1835 সালে। আর এর প্রতিষ্ঠাতাকে আলেকজান্ডার ডাফ। তাহলে স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতাকে আলেকজান্ডার ডাফ। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 সালের 28শে জানুয়ারি। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 সালের 28শে জানুয়ারি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? উইলিয়াম ক্যালভিন। এটা এন হবে, এল না হয়ে। ঠিক আছে, উইলিয়াম ক্যালভিন। রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1887 সালে। জনশিক্ষা কমিটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1823 সালে। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। উইলিয়াম কেরি, মার্শম্যান ও ওয়ার্ডের দ্বারা। শ্রীরামপুর কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1818 সালে। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1856 সালে। অ্যাংলো হিন্দু স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়? 1815 সালে। কার আমলে? রাজা রামমোহন রায়ের দ্বারা বা রাজা রামমোহন রায়ের আমলে। কোন স্কুল? অ্যাংলো হিন্দু স্কুল। কত সালে? 1815 সালে। খুবই ইম্পর্টেন্ট। বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। ডিরোজিও হিন্দু স্কুলের অধ্যাপক হন 1827 সালে। তাহলে ডিরোজিও হিন্দু স্কুলের অধ্যাপক কত সালে হন? 1827 সালে।
হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। ঠিক আছে। একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? ডিরোজিও। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1828 সালে। তাহলে একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা কে ছিলেন? ডিরোজিও। পাশ্চাত্য শিক্ষার উদ্যোগী হয়েছিলেন ম্যাকলে। বেন্টিক ঘোষণা করেন যে ইংরেজি শিক্ষাকে সরকারি নীতিরূপে নেওয়া হবে। কে ঘোষণা করেন? উইলিয়াম বেন্টিঙ্ক। 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ, মুম্বাইয়ের এলফিনস্টোন সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠিত হয়। তাহলে কত সালে? 1835 সালে। 1835 সালে বেন্টিঙ্ক কলকাতার পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। তাহলে কলকাতার পাবলিক লাইব্রেরি কে প্রতিষ্ঠা করেন? 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। লর্ড কার্জন 1904 সালে নাম দেন ইম্পেরিয়াল লাইব্রেরি, এখন এটি জাতীয় লাইব্রেরি। তাহলে লর্ড কার্জন কত সালে নাম পরিবর্তন করে রাখেন ইম্পেরিয়াল লাইব্রেরি? অ্যান্সারটি হয়ে যাবে 1904 সালে। আর এখন এটির বর্তমান নাম কি? জাতীয় লাইব্রেরি বা ন্যাশনাল লাইব্রেরি। ঠিক আছে। উড সাহেবের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা উডস ডেসপ্যাচ নামে পরিচিত। উড সাহেবের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা কী নামে পরিচিত? উডস ডেসপ্যাচ নামে পরিচিত। বেথুন স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়? 1849 সালে। এর প্রতিষ্ঠাতাকে জন ড্রিঙ্ক ওয়াটার বিটন। তাহলে বেথুন স্কুলের প্রতিষ্ঠাতাকে জন ড্রিঙ্ক ওয়াটার বিটন। বাংলা সাহিত্যের প্রথম বই কথোপকথন রচয়িতা কে করেন? উইলিয়াম কেরি। তাহলে বাংলা সাহিত্যের প্রথম বই কথোপকথন রচয়িতা কে করেন? উইলিয়াম কেরি। শ্রীরামপুরবাসী ধর্মপ্রচারক, যিনি একজন কি? শ্রীরামপুরবাসী ধর্মপ্রচারক। এবং কত সালে প্রতিষ্ঠিত হয় এটি, বা কত সালে এটি রচনা করেন? 1801 সালে প্রকাশিত হয়। প্রথম ইংরেজি সংবাদপত্র কি নাম? বেঙ্গল গ্যাজেট। কি? বেঙ্গল গ্যাজেট। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1780 সালে। কে প্রতিষ্ঠা করেন? হিকির। কে? হিকির। প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ কত সালে? 1818 সালে। কে প্রতিষ্ঠা করেন? মার্শম্যান। প্রথম বাংলা মাসিক সংবাদপত্র কি নাম? দিগদর্শন। প্রথম বাংলা মাসিক সংবাদপত্রের নাম কি? দিগদর্শন, 1818 সাল। আর এর সম্পাদকের নাম কি? মার্শম্যান। ঠিক আছে। প্রথম বাংলা দৈনিক পত্রিকার সংবাদ প্রভাকর কত সালে? 1839 সালে। আর এর প্রতিষ্ঠাতাকে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে। সাপ্তাহিক বাংলা পত্রিকা সংবাদ কৌমুদী। সাপ্তাহিক বাংলা পত্রিকা কি নাম? সংবাদ কৌমুদী। কত সালে প্রতিষ্ঠিত? 1821 সালে। এর সম্পাদক কে ছিলেন? রাজা রামমোহন রায় ও কি? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তাহলে সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? রাজা রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। সতীদাহ রদ কে করেন? সতীদাহ প্রথা রোধ করেন কে? উইলিয়াম বেন্টিং। কত সালে? 1829 সালে। তত্ত্ববোধিনী সভা কে ডাকেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1839 সালে। তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1843 সালে। আর এর সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। তাহলে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। পরমহংস সমাজ মহারাষ্ট্রে কে প্রতিষ্ঠা করেন? গোপাল হরি দেশমুখ। কত সালে? 1849 সালে। বিধবা বিবাহ সমিতি কে প্রতিষ্ঠা করেন? বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। কত সালে? 1850 সালে। বিধবা বিবাহ আইন কে প্রতিষ্ঠা করেন? লর্ড ক্যানিং। কত সালে? 1856 সালে। মেট্রোপলিটন ইনস্টিটিউট বা যেটা বর্তমান কি বিদ্যাসাগর কলেজ, বিদ্যাসাগর প্রথম বেসরকারি কলেজ। তাহলে মেট্রোপলিটন ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? বিদ্যাসাগর। আর এটি প্রথম কি বেসরকারি কলেজ। কি কলেজ? বেসরকারি কলেজ। বাংলায় মুদ্রণ শিল্প উইলিয়াম কেরির সৃষ্টি। তাহলে বাংলায় মুদ্রণ শিল্পী কার সৃষ্টি? অ্যান্সারটি হয়ে যাবে উইলিয়াম কেরির। সংবাদ কৌমুদীর প্রতিযোগী পত্রিকা কি নাম? সংবাদ চন্দ্রিকা। তাহলে কৌমুদী পত্রিকার প্রতিযোগীমূলক পত্রিকার নাম কি? চন্দ্রিকা পত্রিকা। আর এর প্রতিষ্ঠাতাকে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। কলিকাতা কমলালয় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তাহলে কলিকাতা কমলালয় কার লেখা? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এরপর কে রয়েছে দেখো, রাজা রামমোহন রায়। কত থেকে কত? 1772 থেকে 1833 সাল পর্যন্ত। বাংলায় নবজাগরণের পথিকৃৎ। তাহলে বাংলা নবজাগরণের পথিকৃৎ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। আধুনিক ভারতের জনক, আধুনিক ভারতের জনকও কিন্তু কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। ভারতের প্রথম আধুনিক মানুষ ইত্যাদি নামে তিনি কি আখ্যায়িত বা তাকে অভিহিত করা হয়। ভারতীয় জাতীয়তাবাদের জনক রামমোহনের বক্তা কে বলেছিলেন কথাটা? জওহরলাল নেহরু। ভারতীয় জাতীয়তাবাদের জনক রামমোহন, এটি কে বলেছেন? জওহরলাল নেহরু। রবীন্দ্রনাথ তাকে ভারত পথিক বলেছেন। তাহলে রবীন্দ্রনাথ রাজা রামমোহন রায়কে কোন উপাধি দিয়েছিলেন? ভারত পথিক।
রামমোহন রায়ের পত্রিকা কী নাম পত্রিকা? সংবাদ কৌমুদি। সংবাদ কৌমুদি কার পত্রিকা? রামমোহন রায়ের। এটি কত সালে প্রতিষ্ঠা হয়? 1821 সালে। মিরাট উল আকবর এটি একটি ফার্সি সাপ্তাহিক পত্রিকা। এটি কত সালে প্রতিষ্ঠা করা হয়? 1822 সালে। আর এর সম্পাদক কে ছিলেন? রাজা রামমোহন রায়। রামমোহনের সংগঠন কি? আত্মীয় সভা। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রামমোহন রায়। কত সালে? 1815 সালে। ব্রাহ্মসভা কত সালে? 1828 থেকে 1829 সালে। ও প্রথম সচিব কে ছিলেন? তারাচাঁদ চক্রবর্তী। তাহলে ব্রাহ্মসভার প্রথম সচিব কে ছিলেন? তারাচাঁদ চক্রবর্তী। ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1830 সালে। রাজা রামমোহন রায় বাংলাতে ইংরেজি জ্যোতিচিহ্নের ব্যবহার করেন। রাজা রামমোহন রায় বাংলাতে ইংরেজি জ্যোতিচিহ্নের ব্যবহার করেন। তাহলে কে বাংলাতে ইংরেজি জ্যোতিচিহ্নের ব্যবহার করেন? অ্যান্সারটি হয়ে যাবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের বাংলা ব্যাকরণ 1826 সালে প্রকাশিত হয়। তাহলে রাজা রামমোহন রায়ের বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? 1826 সালে। রাজা রামমোহন রায় 1827 সালে অশ্বঘোষের ব্রজসূচি অনুবাদ করেন। তাহলে অশ্বঘোষের ব্রজসূচি কে অনুবাদ করেন? রাজা রামমোহন রায়। কত সালে? 1827 সালে। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহনকে রাজা উপাধি দেন। তাহলে কে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। এর সময়কালে রামমোহন বিলেতে যাত্রা করেন। দ্বিতীয় আকবরের সময়কালে তিনি কি? রামমোহন বিলেতে যাত্রা করেন। ব্রাহ্মসভার প্রতিবাদে রাধাকান্ত দেব ধর্মসভা প্রতিষ্ঠা করেন। কত সালে? 1830 সালে। তাহলে কে ধর্মসভা প্রতিষ্ঠা করেন? রাধাকান্ত দেব। রাজা রামমোহন রায় জুরি আইনের বিরুদ্ধেও প্রতিবাদ করেন। কোন আইনের বিরুদ্ধে? জুরি আইনের বিরুদ্ধেও তিনি কি করেন? প্রতিবাদ চালিয়ে যান। 1829 সালে রাজা রামমোহনের ঐকান্তিক প্রচেষ্টায় বেন্টিং সতীদাহ প্রথা রোধ করেন। তাহলে আমরা জানি উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রোধ করেন, বাট কার সহযোগিতায়? রাজা রামমোহন রায়ের সহযোগিতায়। ঠিক আছে। 1833 সালে রাজা রামমোহন রায় ইংল্যান্ডে মারা যান। কোথায় মারা যান? ইংল্যান্ডে। এবং ব্রিস্টলে তার সমাধি রাখা হয়েছে। ব্রিস্টলেতে তার কি রাখা হয়েছে? সমাধি রাখা হয়েছে। এরপর কে রয়েছে? ডিরোজিউ। ডিরোজিউর পুরো নাম কি? হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিউ। হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন তিনি। জাতিতে কি ছিলেন? পর্তুগিজ। তাহলে জাতিতে ডিরোজিউ কি ছিলেন? পর্তুগিজ। নব্যবঙ্গ দলের শিরোমণি ছিলেন তারাচাঁদ চক্রবর্তী। নব্যবঙ্গ দলের শিরোমণি কে ছিলেন? তারাচাঁদ চক্রবর্তী। 1828 সালে একাডেমিক অ্যাসোসিয়েশন নামে পাঠচক্র প্রতিষ্ঠা করেন কে? ডিরোজিও। তাহলে কে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? অ্যান্সারটি হয়ে যাবে ডিরোজিও। আর এর মুখপাত্র কে ছিলেন? মাসিক অ্যাথেনিয়াম। একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র কে ছিলেন? মাসিক অ্যাথেনিয়াম। 1829 সালে পার্থেনন নামে আরেকটি পত্রিকা প্রকাশ করেন কে? ডিরোজিও। তাহলে ডিরোজিও 1829 সালে কোন পত্রিকা প্রকাশ করেন? পার্থেনন নামে একটি পত্রিকা। তাছাড়াও ছিল ক্যালাইডোস্কোপ পত্রিকা। তাছাড়াও কি পত্রিকা ছিল? ক্যালাইডোস্কোপ পত্রিকা। ঠিক আছে। সন্ন্যাসী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1763 খ্রিস্টাব্দে। কোথায়? ঢাকাতে। চুয়ার বিদ্রোহ কত খ্রিস্টাব্দে? 1799 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গে। ভিল বিদ্রোহ কত সাল থেকে হয়েছিল? 1819 সালে হয়েছিল পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে। কোন বিদ্রোহ? ভিল বিদ্রোহ। খাসিয়া বিদ্রোহ কত সালে? 1829 থেকে 33 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল আসাম ও কোথায়? মেঘালয়ে। নেতা কে কে ছিলেন এই খাসিয়া বিদ্রোহের? তীরথ সিং ও কি? বাদমানিক। কোল বিদ্রোহ খুবই ইম্পর্টেন্ট। কোল বিদ্রোহ 1831 থেকে 32 খ্রিস্টাব্দে ছোটনাগপুর অঞ্চলে হয়েছিল। আর এর নেতা কে ছিলেন? বুদ্ধু ভগত ও জোয়া ভগত। তাহলে কোল বিদ্রোহের দুজন নেতা কে ছিলেন? বুদ্ধু ভগত ও জোয়া ভগত। নেক্সট কি রয়েছে? সাঁওতাল বিদ্রোহ খুবই ইম্পর্টেন্ট। 1855 খ্রিস্টাব্দে হয়েছিল রাজমহল পাহাড়ে। কোথায়? রাজমহল পাহাড়ে। এর নেতা কে ছিল? সিধু, কানু, চাঁদ ও ভৈরব। এই চার ভাই কি ছিল? এই সাঁওতাল বিদ্রোহের কি? নেতারা। মুন্ডা বিদ্রোহ বা উলগুলান বিদ্রোহ কত সালে হয়েছিল? 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল? ঝাড়খণ্ড বিহারে। নেতা কে ছিলেন? ভিরসা মুন্ডা। খুবই ইম্পর্টেন্ট। মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? ভিরসা মুন্ডা। রামসে বিদ্রোহ কত থেকে কত? 1822 থেকে 29 সাল পর্যন্ত। নেতা কে ছিলেন? দাদা সাহেব ফারকে। মহারাষ্ট্রের কি? বরিনহুড পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে হয়েছিল। মোপলা বিদ্রোহ প্রথম জাতিগত বিদ্রোহ। তাহলে প্রথম জাতিগত বিদ্রোহের নাম কি? মোপলা বিদ্রোহ। কোথায় হয়েছিল? কেরালাতে। কত সালে? 1921 সালে। পাবনা বিদ্রোহ 1872 থেকে 76 সাল পর্যন্ত পূর্ববঙ্গের পাবনা জেলাতে হয়েছিল।
1831 থেকে 32 সালে ছোটনাগপুরের কোলরা ইংরেজ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1831 থেকে 32 সালে ছোটনাগপুরের কোলরায় ইংরেজ শাসনের বিরুদ্ধে কি করেন? যুদ্ধ ঘোষণা করেন। কোল বিদ্রোহের নেতারা কে কে ছিল? বুদ্ধু ভগত, এটা বুন্দু না বুদ্ধু হবে, বুদ্ধু ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা, সিংরাই মাংকি, বিন্দ্রাই মাংকি, এরা ছিল কি কোল বিদ্রোহের নেতারা। 1832 সালে ইংরেজ বাহিনী এই বিদ্রোহ নির্মমভাবে দমন করেন। তাহলে কত সালে ইংরেজ বাহিনী এই বিদ্রোহকে দমন করেন? 1832 সালে। সাঁওতাল বিদ্রোহের নেতারা ছিল কি কে? সিধু ও কানু। আমরা জানি সিধু ও কানু ছিল সাঁওতাল বিদ্রোহের নেতৃবর্গ। সিধু ও কানুর নেতৃত্বে প্রায় 10,000 সাঁওতাল ভাগনাডিহির মাঠে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার দাবি করে এই বিদ্রোহ করে। কত সালে? 1855 সালের 30শে জুন। কোন জায়গায় হয়েছিল? ভাগনাডিহির মাঠে। কতজন সাঁওতাল ছিল? প্রায় 10,000 সাঁওতাল। অন্যান্য নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কি? সিধু ও কানুর মতোই অন্য দুই ভাই চাঁদ ও কি ভৈরব। কে কে? চাঁদ ও ভৈরব। তাছাড়া সাঁওতালরা বহিরাগত মহাজন, নীলকর ও ইংরেজদের দিকু বলে ডাকতো। তাহলে সাঁওতালরা মহাজন, নীলকর সাহেবদের ও ইংরেজদের কি বলে ডাকতো? দিকু বলে ডাকতো। ওয়াহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ বা রেনেসা। তাহলে ওয়াহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দেন কে? মীর নিসার আলী। কে? যিনি কে ছিলেন? তিতুমির। তাহলে বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তিতুমির বা কি মীর নিসার আলী। তিতুমিরের আন্দোলনের কেন্দ্রস্থল ছিল বারাসাত। তাহলে তিতুমিরের আন্দোলনের কেন্দ্রস্থলটি কোথায় ছিল? বারাসাত। তাই এই বিদ্রোহ ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। কত সালে হয়েছিল? 1831 সালে। দামিনী কোহি কথাটির অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। তাহলে দামিনী কোহি কথাটির অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। রাজমহল পার্বত্য অঞ্চল ও মুর্শিদাবাদের একাংশ এই অঞ্চলের অন্তর্গত। কৃষক বিদ্রোহ বাংলা ও দক্ষিণাত্য। কৃষক বিদ্রোহ বাংলা ও কি দাক্ষিণাত্য। নীল বিদ্রোহ কত থেকে কত? 1859 থেকে 60 খ্রিস্টাব্দ পর্যন্ত। নীল চাষ শুরু হয় 1777 সালে বাংলার লুই বোনার নামে। বাংলায় নীল বিদ্রোহ শুরু হয় 1859 সালে। বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নদিয়া জেলার চৌগাছার নেতৃত্ব দিয়েছিলেন। কি? বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নদিয়া জেলার চৌগাছায় নেতৃত্ব দিয়েছিলেন বাংলার কি টাইটেলার। এরা কি বাংলার টাইটেলার নামে পরিচিত। এই সময় বাংলার জমিদার কে ছিলেন? নানা সাহেব। ঠিক আছে। যেহেতু নীল বিদ্রোহ নানা জায়গায় ব্যাপকভাবে বিস্তার করেছিল, তাই নড়াইল নামক জায়গায় সেখানকার নীল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? রামতরণ মল্লিক। তারপরে মালদাহতে কে নেতৃত্ব দিয়েছিলেন? রফিক মণ্ডল। নীল বিদ্রোহে প্রথম শহীদ হয়েছিলেন কি নাম? বিশ্বনাথ সর্দার। তাহলে নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? বিশ্বনাথ সর্দার। বাংলার রবিনহুড বলা হতো তাকে। কাকে? বিশ্বনাথ সর্দারকে বাংলার রবিনহুড বলা হতো। ইংরেজরা বলতেন তাকে কি? বিশে ডাকাত। তাহলে বিশ্বনাথ সর্দারকে বাংলার রবিনহুড বলা হতো, প্লাস ইংরেজরা ইনাকে কি বলে ডাকতো? বিশে ডাকাত। মার্শম্যান সম্পাদিত সমাচার দর্পণের মাধ্যমে নীল চাষীদের দুঃখ দুর্দশার কথা প্রথম তুলে ধরা হয়। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে নীল চাষীদের দুঃখ দুর্দশার কথা ধারাবাহিকভাবে বর্ণিত হয়। এছাড়াও হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদিত কি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতেও কিন্তু নীল চাষীদের দুঃখ দুর্দশার কথা বর্ণিত রয়েছে। বিখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটকের মাধ্যমে নীলকরদের অত্যাচার তুলে ধরেন। তাহলে নীলদর্পণ নাটকের রচয়িতাকে? দীনবন্ধু মিত্র। আর এই নাটকের মাধ্যমে তিনি নীলকরদের কি অত্যাচার তুলে ধরেন। দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি? গান্ধর্ব নারায়ণ মিত্র। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটি ইংরেজি ভাষায় অনুবাদ করেন। তাহলে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজি ভাষায় কে অনুবাদ করেন? অ্যান্সারটি হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু বইটি প্রকাশিত হয় রেভারেন্ড জেমস লং সাহেবের নামে। কিন্তু এই বইটি কার নামে প্রকাশিত হয়? রেভারেন্ড জেমস লংয়েং সাহেবের নাম অনুসারে। ঠিক আছে। আর এর প্রত্যক্ষ কারণ কি? ভারতীয় সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের প্রচলন, যার কার্তুজ গরু ও শূকরের চর্বি মেশানো ছিল। যার কার্তুজের মধ্যে কার মাংস মেশানো ছিল? গরু ও শূকরের চর্বি, এবং দাঁতে কেটে ব্যবহার করতে হতো। ঠিক আছে। সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণ। সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণ কি? লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি ও লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি, এই দুটি ছিল সিপাহী বিদ্রোহের মেইন রাজনৈতিক কারণ। লর্ড ক্যানিংয়ের আমলে মহাবিদ্রোহ সংগঠিত হয়। খুবই ইম্পর্টেন্ট।
মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? 1857 সালে। কার আমলে সংগঠিত হয়? লর্ড ক্যানিংয়ের আমলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সিপাহীরা প্রথমে এই বিদ্রোহ শুরু করেছিল বলে একে সিপাহী বিদ্রোহ বলা হয়। তাহলে মহাবিদ্রোহকে কেন সিপাহী বিদ্রোহ বলা হয়? কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সিপাহীরা এই বিদ্রোহ প্রথম শুরু করেছিল বলে একে সিপাহী বিদ্রোহ বলা হয়। এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু ও শূকরের চর্বি মেশানো থাকতো, এই বিশ্বাস ছিল সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। এর জন্য এরা বিদ্রোহটি করেছিল। 1857 সালের 29শে মার্চ ব্যারাকপুরে বিদ্রোহের সূত্রপাত ঘটে। কোথায় মহাবিদ্রোহের সূত্রপাত ঘটে? ব্যারাকপুরে। অথবা 1857 সালের 10ই মে মিরাটে এই বিদ্রোহের সূত্রপাত হয়। এবং কোথায়? মিরাটেও সূত্রপাত হয়। ব্যারাকপুর না থাকলে মিরাট হবে। অপশনে যদি তোমাদের ব্যারাকপুর না থাকে তাহলে কি হবে? মিরাট হবে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদের নাম কি? মঙ্গল পাণ্ডে। খুবই ইম্পর্টেন্ট। বা মহাবিদ্রোহের প্রথম শহীদের নাম কি? মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন কে? মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। তাহলে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয় এবং সেখানে 1862 সালে মারা যান। মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে। তাহলে বাহাদুর শাহের মৃত্যুর মাধ্যমে কিন্তু মুঘল সাম্রাজ্যের কি অবসান ঘটে বা পতন ঘটে। দ্বিতীয় বাহাদুর শাহই ছিলেন শেষ মুঘল সম্রাট। তাহলে শেষ মুঘল সম্রাটের নাম কি? দ্বিতীয় বাহাদুর শাহ। কানপুরের নেতা কি নাম? নানা সাহেব। দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্রর আসল নাম কি? ধুন্দুপন্থ ও তাতিয়া টোপি। তাহলে কানপুরের নেতা কি ছিলেন? নানা সাহেব, যিনি কি দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র, যার আসল নাম কি? ধুন্দুপন্থ ও তাতিয়া টোপি। বিহারের নেতা কে ছিলেন? কুনওয়ার সিং ও অমর সিং। কুনওয়ার সিং ও অমর সিং। তারপরে এই সময় অযোধ্যার নেতা কে ছিলেন? বেগম হজরত মহল। তাহলে মহাবিদ্রোহের সময় অযোধ্যার নেতা কে ছিলেন? বেগম হজরত মহল। দিল্লির নেতা কে ছিলেন? বখত খান। কে? বখত খান। ফৈজাবাদের নেতা কে ছিলেন? মৌলভী আহমদুল্লাহ। ফৈজাবাদের নেতা কে ছিলেন? মৌলভী আহমদুল্লাহ। মিরাটের নেতা কে ছিলেন? কদম সিং। মথুরার নেতা কে ছিলেন? দেবী সিং। আসামের নেতা কে ছিলেন? মনিরাম দেওয়ান। রানী লক্ষ্মীবাই, যিনি ঝাঁসির রানী, ঝাঁসির রাজা গঙ্গাধর রায়ের বিধবা পত্নী। তাহলে রানী লক্ষ্মীবাই, যিনি কি নামে পরিচিত? ঝাঁসির রানী, এবং ঝাঁসির রাজা গঙ্গাধর রায়ের বিধবা পত্নী। ঝাঁসির রানী ও তাতিয়া টোপিকে পরাস্ত করেন স্যার হিউরোজ। তাহলে স্যার হিউরোজ কাকে কাকে পরাস্ত করেন? ঝাঁসির রানী ও তাতিয়া টোপিকে। ঝাঁসির রানী যুদ্ধক্ষেত্রেই মারা যান। ঝাঁসির রানী যুদ্ধক্ষেত্রে ব্যাটেলফিল্ডে কি তিনি মারা যান। তাতিয়া টোপিকে 1859 সালে প্রাণদণ্ড দেওয়া হয়। তাহলে তাতিয়া টোপিকে কত সালে প্রাণদণ্ড দেওয়া হয়? 1859 সালে। নানা সাহেব এবং বেগম হজরত মহল নেপালে পালিয়ে যায়। নানা সাহেব এবং বেগম হজরত মহল কোথায় পালিয়ে যান? নেপালে। অবধের শেষ সুলতান ছিলেন ওয়াজেদ আলী শাহ। অবধের শেষ সুলতানের নাম কি? ওয়াজেদ আলী শাহ। মহাবিদ্রোহকে প্রথম জাতীয় সংগ্রাম বা স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছেন বীর সাভারকার। তাহলে মহাবিদ্রোহকে কে প্রথম জাতীয় সংগ্রাম বা স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছেন? বীর সাভারকার। ঐতিহাসিক বিপিনচন্দ্র একে প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম বলেছেন। ঐতিহাসিক বিপিনচন্দ্র একে প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম বলেছেন। সিপাহী বিদ্রোহকে জাতীয় মুক্তি সংগ্রাম বলেছেন কে? মার্ক্সবাদী ঐতিহাসিকরা। মার্ক্সবাদী ঐতিহাসিকরা সিপাহী বিদ্রোহকে জাতীয় মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন। লখনৌতে সিপাহী বিদ্রোহের নেতার নাম ছিল বেগম হজরত মহল। তাহলে লখনৌতে সিপাহী বিদ্রোহের নেতার নাম কি ছিল? বেগম হজরত মহল। কানপুরে সিপাহী বিদ্রোহের নেতার নাম কি ছিল? নানা সাহেব বা তাতিয়া টোপি। কানপুরের সিপাহী বিদ্রোহের নেতার নাম কি ছিল? নানা সাহেব, তাতিয়া টোপি। ঠিক আছে। কেশবচন্দ্র সেন 1857 সালে ব্রাহ্ম সমাজে যোগ দেন। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেওয়া হয়। 1866 সালে ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তাহলে কে ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। কত সালে? 1866 সালে। কেশবচন্দ্র সেন 1872 সালে 3 আইন পাশ করান। তাহলে কে 3 আইন পাশ করান? কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন 1880 সালে নববিধান সমাজ প্রতিষ্ঠা করেন। খুবই ইম্পর্টেন্ট। তাহলে কে নববিধান সমাজ প্রতিষ্ঠা করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কেশবচন্দ্র সেন। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি ফুড এসআই পরীক্ষার জন্য ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করো।
আর যদি নতুন হও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। আর আজকের ক্লাসের যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, যেটা লিঙ্ক ইন ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।